বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতর ঢালী এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাবেক সভাপতি বর্ষিয়ান রাজনীতিক মুজাহিদুল ইসলাম সেলিম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। গত কয়েকদিন ধরে যে প্রসঙ্গটি সবাই আলোচনা করছেন নানা কৌতূহল নিয়ে, উদ্বেগ নিয়ে, উৎকণ্ঠা নিয়ে, বেগম জিয়া কন্ডিশন ক্রিটিক্যাল হসপিটালে আছেন তিনি। তারেক রহমান দেশে আসবেন কি আসবেন না, কখন আসবেন, তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন, সেখানে কিছু প্রসঙ্গ তিনি উত্থাপন করেছেন। আবার সর্বশেষ গতকালকে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। আমরা দেখলাম যারা দোয়া করছেন এবং সহানুভূতি সহমর্মিতা প্রকাশ করছেন, এবং তিনি আসবেন এরকম একটা কথা শোনা যাচ্ছে। সরকারের দিক থেকে বিভিন্ন সময় বলা হচ্ছে তার আসতে বাধা নেই, কোনো আইনি জটিলতা নেই, তিনি ট্রাভেল পাস চাইলেই পাবেন। গতকাল পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তিনি এখনও ট্রাভেল পাস চেয়েছেন, সেটা তার জানা নেই তার পাসপোর্ট আছে কি নেই। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশে কারো কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, এবং একথা বলেছেন সব কিছু বলা যায় না, অনেক কিছু সিক্রেট থাকে স্বরাষ্ট্র উপদেষ্টা, সেটাও বলেছেন। ইতোমধ্যেই একদিন আগে সরকার বেগম খালেদা জিয়ার জন্য এসএসএফকে বিশেষ সুবিধা হিসেবে দিয়েছেন তার নিরাপত্তার জন্য, এবং তিনি দেশের অত্যন্ত বিশিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ডিক্লেয়ার করে অফিসিয়ালি। অনেকে ধারণা যে এসএসএফের এই সুবিধা হয়তো বেগম জিয়া যতক্ষণ আছেন ততক্ষণ তারেক রহমানও পাবেন। আমরা এসএসএফের তৎপরতা ইতিমধ্যেই দেখেছি যে হসপিটালটিকে মোটামুটি জনগণকে দূরে সরিয়ে দেওয়া বা হসপিটালটিকে মোটামুটি ঝামেলামুক্ত করবার তারা চেষ্টা করছেন। ধারণা যে মিস্টার রহমান আসলেও তিনিও হয়তো এই সুবিধা অল্প সময়ের জন্য হলেও পাবেন, খানিকটা সময়ের জন্য। তো সব মিলিয়ে আসলে যে পরিস্থিতির মধ্য দিয়ে সামনে নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উৎকণ্ঠা আছে মানুষের মধ্যে, আশাবাদও আছে। বিএনপি বিশেষ করে অনেক আশাবাদী ছিল যে তারা নির্বাচনী ট্রেনে যেহেতু উঠে পড়েছে, নির্বাচন তারা বের করে নিয়ে যাবে। তো আমি সর্বশেষ পরিস্থিতিটা তুলে ধরলাম আপনাদের দুজনের কাছেই, শুনতে চাই আপনাদের মূল্যায়ন এবং বিশ্লেষণ। মিস্টার আতর ঢালী। ধন্যবাদ আপনাকে। এখানে অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ সেলিম ভাই আছেন। আমি প্রথমেই আমার বক্তব্য দেওয়ার আগে দেশবাসীর কাছে আমাদের প্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া চাচ্ছি। আপনি যে প্রশ্নগুলো উত্থাপন করেছেন, আসলে প্রশ্নগুলোকে খুব বাস্তব আকারে দেখতে হবে। বিএনপি একটি রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দল এখনো পর্যন্ত যাকে মানুষ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসাবে মনে করে। বিএনপি একটি জনগণের দল। গণতান্ত্রিক সংগ্রামে বিএনপির নেত্রী এবং বিএনপি সবসময় একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকে দেশনেত্রী বেগম জিয়া সংকটাপন্ন অবস্থায় আছেন, জীবন মৃত্যুর মাঝখানে। প্রশ্ন হচ্ছে, জনাব তারেক রহমান অনেকের কাছেই প্রশ্ন কেন দেশে আসছেন না, উনি স্ট্যাটাস দিয়ে বলেছেন। আমি মনে করি হি হ্যাজ রাইটলি সেড, কারণ এই দেশের আজকে যদি তারেক রহমান, বেগম খালেদা জিয়া আগে যখন তারেক রহমান সংকটে ছিল, তারেক রহমানের উপর আক্রমণ ছিল, তো আক্রমণ হয়েছে, নির্যাতন হয়েছে, তখন বেগম জিয়া সরাসরি পলিটিক্সে ছিলেন এবং বেগম জিয়া সুস্থ ছিলেন। সেই ঘটনাগুলোকে কভার করে আনার মতো সেই সক্ষমতা বেগম জিয়ার ছিল। আজকে বেগম জিয়া একদম মৃত্যুশয্যায়, জীবন মৃত্যুর মাঝামাঝি। এই অবস্থায় যদি তারেক রহমানের কিছু হয়, তাহলে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের স্বাধীনতা সামন্ত এবং গণতন্ত্রের যে অগ্রযাত্রা, এবং এটা শত্রুরা জানে, এটাকে যদি বন্ধ করতে হয়
এবং এই যে জাতীয়তাবাদী রাজনীতির যে ধারা, এই ধারাকে যদি বন্ধ করতে হয় তাহলে একটাই রাস্তা আছে এখন, সেটা হলো যেহেতু বেগম। এখানে আরেকটা প্রসঙ্গ আমি একটু উল্লেখ করে রাখি যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার এক্স বার্তায় গতকালকে বেগম জিয়ার প্রশংসা করেছেন বাংলাদেশে তার কন্ট্রিবিউশনের জন্য, এবং তিনি বলেছেন যে বেগম জিয়ার জন্য যে কোনো প্রয়োজনে ভারত তার পাশে আছে। দ্যাটস গুড, এটাই হওয়া উচিত। হ্যাঁ, ভারত যদি গণতান্ত্রিক রাজনীতির আমরা বলি বৃহৎ গণতন্ত্রের দেশ, তাহলে তো ভারতকে একমুখী হতে চলবে না। এবং আমরা জানি এই ভারতে বেগম জিয়া যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, তাকে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়েছিল, সেই ইতিহাসও তো আমাদের আছে। তো কাজেই ভারত যদি গণতান্ত্রিক দেশ হিসাবে এটা বলে থাকে, এটাকে সাধুবাদ জানাইতে হয় আমাকে, যে ভারত এক পেশে বা এক চোখা নীতি ভারত ছেড়ে আসছে, এটা একটা লক্ষণ। তো কাজেই আমি যেই প্রশ্নে ছিলাম, আমি মনে করি তারেক জিয়া দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং দলের স্বার্থে, আজকে তারেক জিয়াকে যদি এই শত্রুরা, যারা ষড়যন্ত্রকারীরা যদি তারেক জিয়াকে হত্যা করতে পারে, তারেক জিয়াকে যদি সিন থেকে সরায় দেয়, তাহলে সিনারিওটা কি দাঁড়ায়? বিএনপির নামের একটা সংগ্রামী রাজনৈতিক দলের সাংঘাতিক রকমের একটা ডিবেকেল হবে। এই দেশের মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য যেই দলটার উপরে আস্থা স্থাপন করে আছে, সেই দলটার কোনো অস্তিত্বই থাকবে না। তো তারেক রহমান ওই রিস্ক তো নিতে পারে না। দলের স্বার্থে, দেশের স্বার্থে তারেক রহমান যা করেছেন ঠিকই করেছেন, এবং এটাতে সমালোচনার আমি কিছু দেখি না। অনেকেই সমালোচনা করেন কেন আসে নাই, ওনার জীবন বড় না, ওনার জীবনের থেকে দেশটা বড়, ওনার জীবনের থেকে আমাদের দলটা বড়, এবং উনি এইভাবেই দেখছেন ওনার জীবনের থেকে এদেশের জনগণ অনেক বড়, এবং উনি ওইভাবেই জিনিসটাকে দেখেছেন বলেই উনি ওই খুব সরল স্বীকারোক্তি দিয়েছেন। উনি বিশ্বাস করেন গণতন্ত্রে, উনি বিশ্বাস করেন দেশের সার্বভৌমত্বকে, উনি বিশ্বাস করেন দলের গণতন্ত্রায়নে। কাজেই তারেক জিয়াকে ভুল বোঝার কোনো অবকাশ নেই, এবং যে কোনো মুহূর্তে হয়তো তারেক জিয়া শুনছি আসতেও পারে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে ওনার আসার সম্ভাবনা আছে, এবং আমরা মনে করি যে তারেক জিয়াকে বিভিন্নভাবে যদি বাংলাদেশের রাজনীতির সামনের যে দিক, সামনের দিনগুলিতে তারেক জিয়া ইজ দ্য ফ্যাক্টর, অনলি ফ্যাক্টর। যারা গণতন্ত্র চায় না, যারা এদেশে সন্ত্রাস করতে চায়, যারা মৌলবাদী রাজনীতির ধারক এবং বহক, তাদের কাছে তারেক জিয়া ইজ এ বিগ ফ্যাক্টর। তারেক জিয়াকে যদি সরাই দিতে পারে, তাহলে বাংলাদেশের চেহারাটা, কারণ আওয়ামী লীগকে সরাই দিছে, আওয়ামী লীগ তার নিজের অপকর্মের কারণেই সিন থেকে সরে গেছে, এখন এখানে রয়েছে একটা গণতান্ত্রিক দল হিসাবে। আওয়ামী লীগ এর পরেই বিএনপির যে অবস্থান রয়েছে, আর বিএনপি এখন আওয়ামী লীগ চলে যাওয়াতে বিএনপি এখন 1 নম্বর দল, এবং এটাকে যদি সরাইতে পারে, এরার নেতাকে যদি আজকে হত্যা করা হয়, হ্যাঁ, ধরেন পাকিস্তানে বেনজির ভুট্টোর পরে তার ভাইরা ছিল, এখানে তারেক জিয়ারের পরে কে আছে? কেউ নাই এই দলটাকে ধরার, কেউ নাই এই দেশটাকে ধরার। তো তারেক জিয়া তো এটা হিসাব করছেন, ওনার জীবনের থেকে উনি দেশটাকে উপরে রাখছেন, ওনার জীবনের চেয়ে উনি দলটাকে ঊর্ধ্বে রাখছেন। তারেক জিয়ার কিছু হলে এই দলটাকে কে রক্ষা করবে? বেগম জিয়া এখন জীবন মৃত্যুর মাঝখানে। আমরা চাই উনি এই দলটাকে নেতৃত্ব দেবেন, এই দলটাকে আবার গণতন্ত্রের অগ্রযাত্রায় নিয়ে যাবেন। এই দল যে যত ষড়যন্ত্র করুক, বাজারে যত কিছুই করুক, নির্বাচন হবে, বিএনপিকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম, ধন্যবাদ। যেই বিষয়টা এখন সব মানুষ আলোচনা করছে, বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং সেটা কোন দিকে যাচ্ছে, মানুষের সঙ্গে তাকে কেন্দ্র করে আগামী দিনের রাজনীতি। আচ্ছা, আমি প্রথমেই বলবো যে আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত, চিন্তিত বেগম খালেদা জিয়ার এই অসুস্থতা নিয়ে, এবং তার দ্রুত নিরাময় হোক, স্বাস্থ্য উদ্ধার হোক, সক্রিয় জীবনে তিনি আবার ফিরে আসুক,
আন্তরিকভাবে কামনা করি। এবং সেটা কেবলমাত্র মানবিক দৃষ্টিভঙ্গি থেকে না, রাজনৈতিক কারণেও আমি মনে করি যে এইটা আমার এবং দেশবাসীর একটা আকাঙ্ক্ষার বিষয়। এবং বিএনপি নেতৃত্ব শূন্য হয়ে যাক, এটা কোনো ক্রমেই কাম্য নয়। কিন্তু আমি আরেকটা দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই যে খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে এবং তারেক জিয়া আসতে পারবে কি পারবে না এটাকে কেন্দ্র করে যে উদ্বেগটা সৃষ্টি হয়েছে, এটা কিন্তু একই সঙ্গে আমাদের রাজনীতির একটা মৌলিক গলদ এবং ত্রুটিকে ইঙ্গিত করে দেয়। একটা মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সেখানে মানবিক বোধটার চেয়ে রাজনীতির সঙ্গে এটার সম্পর্কটা এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি এবং আরো দুঃখজনক পরিবার কেন্দ্রিক রাজনীতি, সেটা খুবই স্পষ্ট। এবং কে এটা বলেছিল আমি জানি না, কোনো একটা বিষয় রাজনীতির বিষয়ে আলোচনা করতে গিয়ে যে আপনি না থাকলে কি হবে, বলতে এটা চিন্তার কি আছে, আফটার মি দ্য ডেলিউজ, সম্ভবত অর্থটা হলো আমার পরে হলো মহাপ্রলয়, কি হোক না হোক আমি তো তখন থাকবো না। এইটা কোনোদিনই কাম্য হতে পারে না। সেই প্রকৃত নেতা যার অনুপস্থিতিতেও কিংবা পারিবারিক কেউ অনুপস্থিত না থাকলেও যেই ভিত্তি তিনি রচনা করেন সেটা কেউ সরিয়ে দিতে পারে না। এবং সেটা করতে হলে জনগণকে সচেতন সক্রিয় করে সেইটার ভিত্তিতে আমরা যদি নির্মাণটা করতে পারি তাহলে এটা সম্ভব। আমাদের রাজনীতির ক্ষেত্রে এই দুর্বলতাটা আমাদেরকে নিয়ে এসেছে এমন জায়গায়, সব দলের কথা আমি বলবো না, বিশেষ করে বুর্জোয়া ধারায় পরিচালিত দলগুলো, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম তো আরেক ধরনের, আর সেটা আমি পরে বলছি। কিন্তু এই দলগুলো করতে হলে ইনার পার্টি ডেমোক্রেসি অ্যালাউ করতে পারে না। ওইখানে সুপ্রিমো কালচার এবং সব কিছুর ঊর্ধ্বে কোনো দোষ নাই, কোনো দুর্বলতা নাই, এবং তাকে যদি এরকম মহামানব হিসেবে আমরা প্রতিষ্ঠিত না করতে পারি তাহলে দলকে ডিসিপ্লিনে রাখা যাবে না। প্র্যাকটিক্যাল জায়গা থেকে এই চিন্তাটা আসে এবং এর বাইরে চিন্তা করার অবকাশ থাকে না। ফলে কি হয়, যেই ব্যক্তি ওই জায়গাটায় দায়িত্ব নিয়ে বসে সে না চাইলেও তার ব্যক্তি ইচ্ছাটা প্রাধান্য আরোপ করে এবং সেটা স্বৈরতন্ত্র এবং সর্বশেষ আমরা যেটা দেখলাম ফ্যাসিস্ট চরিত্র এবং মন মানসিকতা কার্যকলাপ চিন্তার ধারাটাই ওই জায়গায় চলে যায়। এখনও আমি দেখছি এই যে বলা হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থানের পেছনে একটা মাস্টার মাইন্ড ছিল, একটা মিটাকুলাসলি প্ল্যান, কি সুন্দর ইংরেজি ব্যবহার করে একটা বলে দিল আর কি। এইটা কিন্তু ইঙ্গিত করে এই জায়গাটায় যে ইতিহাস সৃষ্টি করছে মাস্টার মাইন্ড, ইতিহাস সৃষ্টি করছে এরকম দক্ষভাবে যে মেটাকুলাসলি প্ল্যান করতে পারে। অথচ যেই ব্যক্তি এই কথা বলছে সেই কিন্তু তার মুখ দিয়ে শুনতে হচ্ছে যে এই গণ অভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান। যাহা স্বতঃস্ফূর্ত তা সেটা কোনোদিন অর্গানাইজড হতে পারে না, যেটা অর্গানাইজ সেটা সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত কোনোদিন হতে পারে না। এই কথার ভেতরে যে এই ধরনের প্রশ্ন জন্ম দিয়ে কথা একটা বলছে, বলার কথা বলে দিল। কিন্তু এখন তো বাংলাদেশের মানুষ সচেতন হচ্ছে। যদি মিটাকুলাস প্ল্যান করে সমস্ত একটা গণ অভ্যুত্থান সংগঠিত করতে পারে তাহলে মিটাকুলাস প্ল্যান করে 3 মাসের ভেতরে ইলেকশন দিতে পারলো না কেন? সুতরাং মিটাকুলাস প্ল্যানিংয়ের একটা প্রবলেম ছিল, কোনো একটা জায়গায় প্রবলেম ছিল, এই দাবিটা অহেতুক। সে নিজেকেই নিজে কিন্তু কন্ট্রাডিক্ট করছে। আমি অন্য আলোচনায় চলে গেলাম। আমি আন্তরিকভাবে কামনা করব যে সমস্ত রাজনৈতিক শক্তির শুভবুদ্ধির উদয় হোক। দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চার ক্ষেত্রে আমি তো এই বুর্জোয়া দলগুলোর কথা বললাম, বামপন্থী দলগুলোর ভিতরে এই টেন্ডেন্সি আছে না, আমি বলবো না। তবে সেটা আমার মতে কেউ দ্বিমত করতে পারে, এইটা তাদের মতাদর্শের অন্তর্নিহিত উপাদান না, এটা হলো অনেকটা ডেমনস্ট্রেটিভ এফেক্ট।
অন্যান্য বড় দলগুলো যেহেতু এই ধারায় কাজ করে, তাদের ভেতরেও ওরকম ধারণা তৈরি হয় যে তাহলে পরে আমরা খালেদা জিয়া, শেখ হাসিনার সঙ্গে কম্পিট করার মতো আরেকজন ব্যক্তি নিয়ে আমরা দাঁড়াই। এইটা শ্রেণী স্বার্থের দ্বন্দ্ব হিসেবেও দেখে না, মতাদর্শগত দ্বন্দ্ব হিসেবেও দেখে না, এটা দেখার চেষ্টা করে যে ব্যক্তিত্বের দ্বন্দ্ব হিসেবে। আর জামাত ইসলামের তো এগুলো কোনো পরোয়াই নেই, কারণ এখানে নেতৃত্ব, কোরআনের শাসন, আমাদের রসুল্লাহ, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলছি, তাদেরকে ব্যবহার করে মানুষের বিবেক বুদ্ধি বিবেচনাকে নাকচ করে দিয়ে অন্ধভাবে খালি এইটার ব্যাখ্যা করো, ব্যাখ্যা করলে সব সত্য জানা যাবে। কিন্তু আমি যে এবং চিন্তা করি, কিছু প্রবণতা এখন ইদানিংকালে, যেমন ধরেন পতাকাকে নিচে রেখে জাতীয় পতাকাকে অসম্মান করে কর্মসূচি করা, আমরা পাকিস্তান জিন্দাবাদ কোথাও কোথাও স্লোগান শোনা যায়, যে কারণেই দিক না কেন, কিন্তু এগুলো তো বাংলাদেশের জন্য খুবই, সেটা তো, এইটা তো আপনি একটা সাইড থেকে বললেন যে ভেতরে, মনের ভেতরে যা ফাল দিয়ে উঠে তা, এটা গ্রাম্য ভাষায় একটা বলা হয়। সুতরাং যতই আড়াল করার চেষ্টা করুক এটা করবে। কিন্তু ঠিক আরেক ধরনের উল্টা কমেন্ট কিন্তু আমি শুনেছি, জামাত ইসলাম তো খুব ভদ্র হয়ে গেছে, এখন সে কনস্টিটিউশনের কথা বলে, অমুকের কথা বলে, আরেক কিন্তু একটু বলে যে রিফাইন্ড হয়ে যাচ্ছে, একটু বলে যে আমরা তো অনেক চেঞ্জ হয়েছি, এখন একটু দেখেন আমাদেরকে ট্রাই করে। আমাদের তো কোনোদিন দেখেন নাই, আমাদের দেখেন নাই মানে 71 সালে জামাত ইসলাম সরকারে ছিল, ওরা তো বলে আমরা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ করেছি, মুক্তি ওরা বলে। বক্তৃতা দিচ্ছে। শোনেন, এইটা হলো খুব পুরানো একটা কৌশল, 10টা ভালো কথা বলে 2টা খারাপ কথা ওইটার ভেতরে ঢুকায় দিয়ে ওই আসল জায়গাটা কিন্তু রেখে দিই না। আমি বলছিলাম যেটা, যে তারা দলের অভ্যন্তরে কর্মীদের মতামত, তার চেয়ে সুপ্রিমের মতামত, সুপ্রিমও আরও সুপ্রিম অথরিটির আন্ডারে তারা কাজ করে। সুতরাং তাদের তো এত ভাবনা চিন্তার দরকার নেই। সুতরাং এইভাবে কিন্তু অর্গানাইজ। আমি বলবো এখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের যেটা করতে হবে, একটা মৌলিক পরিবর্তন আনতে হবে। রাজনীতির ভেতরে পলিটিক্স ঢুকে গেছে। কবে আপনি যখন তৃতীয় মাত্রা মালিবাগের স্টুডিওতে করা হতো, তখন আমি এইটা বলেছিলাম, রাজনীতির ভিতরে পলিটিক্স ঢুকে গেছে এবং বাজার অর্থনীতি, বাজার রাজনীতির জন্ম দিচ্ছে। এই যে ঘটনাবলী আমি দেখতে পাচ্ছি, এটা একটু আলোচনা একটু এসেছে, ইলেকশন হবে কি হবে না, মানুষের ভিতরে অনিশ্চয়তা, এইটা না হলে আমরা ইলেকশন করব না এবং করতে দিব না, এত কিছু একটু খালি খেয়ালে রাখতে হবে। এইটার অনেকগুলোই কিন্তু যা বলছে এটা মিন করে বলছে না, আসল উদ্দেশ্য হলো একটা হিডেন এজেন্ডা। সেটা হলো একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা কারো কারো পক্ষ থেকে, সিচুয়েশনের দিকে নিয়ে যাওয়ার চেয়ে আসল উদ্দেশ্য হলো বাজার দর বাড়াইলে পরে আমি 10টার জায়গায় 15টা সিট বার্গেন করে নিতে পারবো। যারা এই ধারায় চিন্তা করছে তারা কিন্তু বিরাট একটা পায়ের উপরে কুড়াল মেরে দিচ্ছে আমাদের। এত বড় গণ অভ্যুত্থানের পর অনির্বাচিত একটা ব্যবস্থায় দেশ ছিল, আমরা একটা নির্বাচিত জায়গায় যাব। তারা কিন্তু ধরে নিচ্ছে যে সামনের ইলেকশনটা ম্যানিপুলেটেড ইলেকশন হবে। সুতরাং লবিং করে বাজার দর বাড়ায় 10টা সিটের জায়গায় 15টা সিট যদি পেতে পারি, মেইন অপোজিশন যদি হইতে পারি, বা অপোজিশনের কিছু সুবিধা যদি পেতে পারি, তাহলে পরেই তো আমার, দ্যাট ইজ মাই টার্গেট। সুতরাং সব কিছু মিলিয়ে দেশের পরিস্থিতি জটিল, এটা আগুন নিয়ে খেলার চেষ্টা কাউ কেউ করছে। সেইখান থেকে আমরা বেরিয়ে আসতে হলে পরে পথ ওইটাই, আমাদের জনগণের ভোটাধিকার আবার ফিরিয়ে দিয়ে তাতেই সমস্যার সমাধান হয়ে যাবে আমি বলছি না, কিন্তু সেটা আমাদেরকে সমস্যার সমাধানে, অর্থাৎ মৌলিকভাবে কতগুলো বিধি ব্যবস্থা আমাদের পরিবর্তন করে রাষ্ট্রীয় দলের অভ্যন্তরের গণতন্ত্র এবং কাঠামোগত জায়গায় কতগুলো মৌলিক, অর্থনৈতিক তো বটেই, অর্থনীতির ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনতে হবে। সেটা করে নিয়ে আমাদের কিন্তু দেশে আমরা সেই জায়গায় আসছি। কিন্তু বাস্তবতা যেটা, এই যে বিভিন্ন রাজনৈতিক দল, এক এক দলের এক এক রকমের চাওয়া, এক এক রকমের কৌশল, এবং সেই সঙ্গে আমরা দেখছি দেশে বিভিন্ন প্রান্তে ধীরে ধীরে সহিংসতাও বাড়তে শুরু করেছে, নানা রকমের, কিছু রাজনৈতিক কিছু অরাজনৈতিক। সো আপনি কি মনে করছেন যে সরকার শেষ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে ঠিকঠাক মতো একটা ভালো নির্বাচন করতে পারবেন? নির্বাচন তো যেন তেন করাই যায়।
আমি আমি বলি যে সরকার কি আসলে আন্তরিকভাবে নির্বাচনটা চায় কিনা। আপনাকে যদি আন্তরিকভাবে চাইতো, এই যে যেই ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ঘটতেছে, তারা কিন্তু এই সমস্ত ব্যাপার নিয়ে যে খুব যে উদ্বিগ্ন আমার কাছে মনে হয় না। এবং তারা মনে হয় যে এগুলি ঘটনা ঘটলে নির্বাচনটা পিছানের বা নির্বাচনটা না করার একটা অজুহাত পাওয়া যাবে। আমার তো মনে হয় সরকার ওই লাইনে আছে। তাহলে তা না হলে সরকার চাইলে এগুলি কন্ট্রোল করতে পারে না, এটা কোনো কথা হইল? আদতেই তাদের সেই ইচ্ছা নাই। এবং আপনি যে সেলিম ভাই একটা ইম্পর্টেন্ট কথা বলছে যে দলের ভিতরের গণতন্ত্র, আজকে আপনি এতগুলি কমিশন করছেন, কিন্তু কোনো রাজনৈতিক দল যে দল যারা এগুলি কার্যকর করবে, এই কমিশনের যে এজেন্ডাগুলো কার্যকরী করবে কারা? এই রাজনৈতিক দলগুলো। তাহলে এই রাজনৈতিক দলগুলোরই তো সংস্কার হয়নি, তারা কিভাবে কার্যকর করবে? এবং এটা নিয়ে কেউ কোনো টু শব্দ পর্যন্ত করেনি, কারণ এই রাজনৈতিক দলগুলো জানে যে এটা নিয়ে করলে আমরাই ক্ষতিগ্রস্ত হব। মানে তারা যে একটা সামন্ততান্ত্রিক ব্যবস্থার ভিতরে আছে, এটাকে গণতন্ত্রের আয়ন তারা করতে চায় না। এই রাজনৈতিক, যেটা আপনি সেলিম ভাই বলছেন যে বুর্জোয়া রাজনৈতিক দলগুলো। তো এই যে একটা অবস্থা, এই অবস্থার মধ্য দিয়ে দেশ একটা গভীর গভীর সংকট এবং ষড়যন্ত্রের সম্মুখীন। সংকট হলো রাজনৈতিক শূন্যতা, একটা বিশাল রাজনৈতিক শূন্যতা এখন। কারণ কোনো দল এই মানে জনগণের এই আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য, এই শূন্যতাটা পূরণের জন্য আগায় আসতে পারছে না। জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল 5ই আগস্টের পরে, এর থেকে দিন দিন রাজনৈতিক দলগুলি দূরে সরে যাচ্ছে। এতে করে জনগণের ভিতরে কিন্তু এক ধরনের হতাশা, অনিশ্চয়তা বাসা বেঁধে উঠছে। আবার এই রাজনৈতিক দলগুলো যারা একসময় আন্দোলনে ছিল, তারা এক একজন এক এক ধরনের, কেউ কেউ তো এই কথা বলছে নির্বাচন হতেও দিবে না। হ্যাঁ, মানে এই দুঃসাহস কিভাবে দেখায়? কারণ এখন প্রধান এজেন্ডাই হচ্ছে সারা দেশের একটা নির্বাচন করা। এই নির্বাচনটা হলে একটা ধাপ, আমরা নির্বাচনটাই যে সব তা না, সেলিম ভাই বলছেন যে নির্বাচনই সব না, কিন্তু নির্বাচনটা একটা হয়ে গেলে একটা ধাপ আমরা অন্তত অতিক্রম করতে পারতাম। তাহলে আমাদের গণতন্ত্রের এই প্রাথমিক, যেটা গত 15 বছর ছিল না, সেই প্রাথমিক ধাপটাকে অতিক্রম করতে কিন্তু অনেকেই দিতে চাচ্ছে না। এবং ওই যে জামাতের হিডেন এজেন্ডা, এই হিডেন এজেন্ডা সম্পর্কে আপনি যেটা বললেন যে আজকে জাতীয় পতাকা, কতদিন পরে তারা দাবি তোলে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। আবার আজকে দেখেন এরা দাবি তুলছে যে বাউলদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এটা এই যে এই এদের ভিতরে যে একটা দেশে যদি, এটা তো গৃহযুদ্ধ লেগে যাবে। আপনার বাউলদেরকে অমুসলিম ঘোষণা করা এবং বাউল গান বন্ধ করতে হবে। বাংলাদেশের ঐতিহ্য যেটা, বাংলাদেশের গ্রামগঞ্জের মানুষের সংস্কৃতির সাথে এই বাউলদের গান যুগ যুগ ধরে এটা চলে আসছে, সেটাকে বন্ধ করার জন্য যারা পায়তারা করতেছে। অথচ দেখেন সরকার আজও পর্যন্ত কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। শুধু তারা মানে কথা, মুখের কথা বলছে। অথচ আবুল সরকাররা অ্যারেস্ট করছে, কিন্তু আবুল সরকারের উপরে তার ইয়েদের উপরে যারা আক্রমণ করছে তাদেরকে কিন্তু আজ পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই। সরকার কি জানে না? তাহলে সরকার কি সুপরিকল্পিতভাবে এই ডিভিশনটা করে দেশে একটা অরাজক অবস্থার সৃষ্টি করতে চাচ্ছে, যাতে নির্বাচনটা না হয় এবং তারা আরও কিছুদিন মানে এই ক্ষমতাটা, মানে তাদের ক্ষমতাটা দীর্ঘস্থায়ী হয়? এটার জন্য আমি মনে করি সমস্ত দেশপ্রেমিক জনগণ, যারা মুক্তিযুদ্ধের মানে পক্ষের যারা শক্তি, স্বাধীনতার পক্ষের যারা শক্তি, তাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ হওয়ার দিস ইজ দি টাইম। এবং তারা ঐক্যবদ্ধ হয়ে আজকে এদের বিরুদ্ধে, আমি এখানে আওয়ামী লীগকেও আহ্বান জানাবো। আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, যারা আওয়ামী লীগের অপকর্ম করেছে
যারা দুর্নীতি করছে, অপশাসন করছে, তাদের কঠিন বিচার বাংলাদেশি আইনে আছে, তাদের বিচার করা হোক। কিন্তু আওয়ামী লীগের ভিতরে স্বাধীনতার সপক্ষের শক্তি আছে, এর বাইরেও স্বাধীনতার, এই যে বাম যারা আছে তারা আছে, বিএনপির ভিতরে স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি দুইটাই আছে। আমি মনে করি সামনের দিনে ইতিহাসকে পিছনের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে, ওইটা দেওয়া যাবে না। 30 লক্ষ শহীদের যে রক্ত, এই রক্তকে অবমূল্যায়ন করতে দেওয়া যাবে না। আবার নতুন যুদ্ধ আমাদের করতে হবে, আরেকটা এই যুদ্ধ করতে হবে স্বাধীনতা রক্ষায়, স্বাধীনতার চেতনা রক্ষায়, স্বাধীনতার মূল্যবোধ রক্ষাকে একটা নতুন যুদ্ধ করার আমি সেলিম ভাইকে আহ্বান জানাবো। সেলিম ভাই, বার্ধক্য চলে আসছে, ডাক দেন আবার সমস্ত বাম ডান যারা স্বাধীনতার পক্ষের শক্তি আছে সকলকে এক করেন, আরেকটা নতুন যুদ্ধ আমরা শুরু করি বাংলাদেশে। মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম, আমার প্রশ্ন ছিল যে নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে, ভালো নির্বাচন তো হতেই পারে, অনেক নির্বাচন আমরা বাংলাদেশে দেখেছি, সেটা দেখেন কি না? না, এটা দুইটা প্রশ্ন আছে। একটা হলো যে নির্বাচন, একটা ভালো নির্বাচন। আমি এরকম নির্বাচন চাই, সেরকম নির্বাচনের কোনো সুযোগ আমি দেখছি না। কারণ অলরেডি এমন কতগুলো লেভেল প্লেইং ফিল্ডে যেটা কার্যকর হওয়া উচিত, এবং ইনক্লুসিভ ইলেকশন বলে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে, এটা মিন করা হচ্ছে যে সব দল অংশগ্রহণ করতে পারবে কিনা, মানে আওয়ামী লীগকে এটা অ্যালাউ করা হবে কিনা। এইটা একটা আলাদা সিগনিফিকেন্স আছে। ন্যাশনাল, রিজিওনাল নানা ফোর্স এই কথাগুলো বলছে, সেটা আমি আলোচনায় এখন আনছি না, পরে দরকার হলে আনব। কিন্তু লেভেল প্লেইং ফিল্ড তো নাই। ফার্স্ট ভায়োলেশন করেছে যে জামানতের টাকা 10,000 থেকে 50,000 করে ফেলা হয়েছে। আমাদের কথা ছিল যে আরো কমাও, এবং ম্যাক্সিমাম এক্সপেন্ডিচার অ্যালাউড যেটা, সেটা 1 লাফে বাড়িয়ে দেওয়া হয়েছে। এইটা কথাই বলে না, কিন্তু যুক্তিতে তারা বলার চেষ্টা করে যদি জামানত বেশি না রাখি তাহলে রাম শাম যদু মধু সবাই ইলেকশনে দাঁড়াবে, ব্যালট পেপার 3.5 মাইল লম্বা ব্যালট পেপার ছাপাইতে হবে। তো ব্যালট পেপার ছোট করে ছাপানোর জন্য বড় লোকগুলোকে বাদ দাও না কেন, এবং তুমি কি লিমিট করো না কেন যে এর বেশি ইনকাম হলে ইলেকশনে দাঁড়াইতে পারবে না? তুমি ইনডাইরেক্টলি এমন একটা কন্ডিশন দিলে যেটা আমার গরিব মানুষ ক্যান্ডিডেট হওয়ার কোনো সুযোগ পাবে না। তা আমি তো, এটা ইনক্লুসিভ ইলেকশন হলো না, একটা পার্ট তো বাদ থেকে গেল। তবে কতগুলো পদক্ষেপ আমি সমর্থন করি, যে কালার পোস্টার করা যাবে না অমুক সময়, এটার ভেতর দিয়ে কিন্তু ফোর্স টু রিডিউস এক্সপেন্ডিচার। কিন্তু দেখেন মজার ব্যাপার হলো, এই বিধিগুলো কার্যকর হবে তফসিল ঘোষণার পর। তফসিল ঘোষণার পরে 1 কোটি টাকার বেশি খরচ করা যাবে না, ধরেন, বা 5 কোটি টাকার বেশি খরচ করা যাবে না। তফসিল ঘোষণার আগে যে 100 কোটি টাকা খরচ করে ফেললো, এটা হিসাবে নিতে হবে না। কিংবা যেগুলো কিংস পার্টি, এটা আগেও আমি বলেছি, নিবন্ধন পেয়েছে, নিবন্ধনের পরে বছর বছর হিসাব দিতে হবে। নিবন্ধন পাওয়ার আগে যে খরচ করলো, মার্সিডিজ ছাড়া চলে না, এবং রূপায়ণ টাওয়ারের 2টা ফ্লোর, এখানে টাকা কোথায় পাচ্ছে, কোথায় থেকে আসছে, এই হিসাবগুলো দিতে হবে। তো জানেন যে রোড মার্চের টাকা, রোড মার্চের টাকা ইত্যাদি বিশাল ব্যাপার। কীভাবে এটা হয়? সুতরাং হয়তো সেটা হবে না, কিন্তু হয়তো এটা বললে পরে অনেকে ভুল বুঝতে পারে যে আমি হয়তো অন্য ধরনের ইলেকশন অ্যাকসেপ্ট করে নিচ্ছি। না, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমি সবসময় সংগ্রাম করে যাব। কিন্তু গিভেন দ্য প্রেজেন্ট সিচুয়েশন, হয়তো এই কথাটারও একটু মূল্য আছে যে ব্যাড ইলেকশন ইজ বেটার দ্যান নো ইলেকশন। কারণ নো ইলেকশন যে জায়গায় আমাদের দেশকে নিয়ে যাবে, মানে অনন্তকাল বা এক আনলিমিটেড সময়ের জন্য আমাদেরকে এমন একটা অরাজকতা, এবং সেটা যদি ম্যানিপুলেটেড ইলেকশন হয়, এবং সেখানে যদি বাংলাদেশের রাজনীতির বা আদর্শের ভারসাম্য একেবারেই নষ্ট হয়ে যায়, তবুও একটা নর্মাল প্রসেস, মানুষ জানে যে নিশ্চিতভাবে এই ব্যবস্থাটা এখন কার্যকর হচ্ছে। এটা একটা শত্রুর হাতে এখন আছে, তার নিয়ন্ত্রণে আছে। একটা কথা দেখবেন, একটা খারাপ আরো বড় শত্রুর নিয়ন্ত্রণে যদি চলে যায়, ফাইট করব,
দ্যাট ইজ দ্য ডিফারেন্ট কোশ্চেন। যে আমি সেলিম ভাইয়ের এটার সাথে একমত হইতে না পারলাম না না সেলিম না, ভাই। আমি বলতেছি অনিশ্চয়তা তো থাকবে না। আরো বড় অনিশ্চয়তা যদি তৈরি হয়, অনিশ্চয়তা কেন থাকবে? ওটা তো আই নো মাই এনিমি, পৃথিবীর অনেক আই দেশে নো তো উদাহরণ আই আছে। নো মাই এনিমি। আমরা 71 সালে যে যুদ্ধ করলাম তখন তো দেয়ার ওয়াজ নো আনসার্টেনিটি, আমরা জানতাম যে উই আর ফেসিং ইচ আদার এবং আমরা জান দিয়ে এইটার লড়াইটা করে যাব। কিন্তু যখন অনিশ্চয়তা থাকে যে আচ্ছা এটা আবার আসতেও পারে, এটা অমুক করে, তো আমি অফ গার্ড হয়ে যাই। এবং এই যে ইনক্লুসিভনেস বলা হচ্ছে, আওয়ামী লীগ ইলেকশন করতে দেওয়া হবে কি হবে না, এইটাও ভাবা উচিত। আওয়ামী লীগকে যদি বাই ডিক্রি বাই অর্ডার নিষিদ্ধ করে রেখে তাকে ইলেকশন করতে না দেওয়া হয়, আমার তো মনে হয় এটা ভেবে দেখেছে কে যাই না, ইট উইল অ্যাড টু দ্য পয়েন্টস অফ আওয়ামী লীগ। কারণ বাঙালি হলো খুব সেন্সিটিভ জাতি এবং তারা কিন্তু একটা সিম্প্যাথি, যার উপরে একটা অবিচার করা হয় বা যার উপরে একটা শক্তি প্রয়োগ করা হয় তার প্রতি একটু সফটনেস ডেভেলপ করে। এবং এইগুলোতে হিসাব করতে হবে, আপনি এটা কোনটা করতে গিয়ে কোনটা করলেন, এইগুলো হলো ব্যাপার। এইটা কথাটা আমি খুবই কারেক্ট। যারা অপরাধ করেছে বিন্দুমাত্র ক্ষমার সুযোগ নেই। নেতানিয়াহু আজকে তার নিজের মুক্তির জন্য ক্ষমা চেয়ে বসে আছে, অপরাধ প্রমাণ হওয়ার আগেই ক্ষমা চেয়ে বসে আছে। অদ্ভুত ব্যাপার। কোনো আমি এটা কি আইনে করতে চাচ্ছে এটা তো বুঝতাম। অপরাধ তো প্রথমে প্রমাণ হতে হবে, শাস্তি হবে, তারপরে না ক্ষমা চাই। ওই যে ইন্টারন্যাশনাল কোর্টে তো অলরেডি একটা হয়ে রয়েছে না। না না, সেটা তো তার দেশের প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাচ্ছে, ইন্টারন্যাশনাল কোর্টের কাছে তো ক্ষমা। ওইটা একটা ইন্টারন্যাশনালি সে একটা এটারে দিল আর কি, আমি বলছি প্রলেপ দিল আর কি, প্রলেপ দিল। কিন্তু আমাদের এখানে এই যে ইনক্লুসিভনেস জায়গাটা, এইগুলো কাউকে রেহাই দেওয়া উচিত না। কিন্তু সেটা প্রশ্ন, অল কোশ্চেনস মাস্ট বি ক্লিয়ারিফাইড। যেমন যে বিচারটা হয়ে গেল, একটা ফান্ডামেন্টাল কোশ্চেন আমি আপনার অনুষ্ঠানে আমি বলেছিলাম, সরকারের পক্ষে বলা হচ্ছে সব কিছু পচে গেছে, সংস্কার ছাড়া কোনো কিছু কার্যকর হবে। যে সংস্কার, ঐকমত্য কমিশন, জুলাই চার্টার, অনেক কিছু তো হলো। একটা খালি কমেন্ট করবো, কিন্তু বলছে যে সব কিছু সংস্কার না হলে সব কথা, শিক্ষা ব্যবস্থার সংস্কার না হলে কোনো ভালো শিক্ষা হবে না, নির্বাচন ব্যবস্থার সংস্কার না হলে নির্বাচন করা যাবে না, ওইটার জন্য 3.5 বছর দরকার হলে অপেক্ষা করব। তাহলে পরে বিচার ব্যবস্থা সংস্কার না হলেও তো ন্যায় বিচার পাওয়া যাবে না তাদের কথা অনুযায়ী। যদি এইটাই আপনার যুক্তি হয়, তাহলে পরে সংস্কার করার আগে আপনি ট্রাইব্যুনাল চালু করলেন কেন? সবাই তো বলবে তাহলে আপনি জানেন যে ন্যায় বিচার হবে না, এবং ন্যায় বিচার না হওয়া অবস্থায় আপনি কোর্টে এটা দিয়ে দিলেন, যাতে ন্যায় বিচার থেকে বাইরে গিয়ে আপনার ইচ্ছা মতো রায় বের হয়ে যায়। কোনো তো জবাব নেই। সুতরাং আমাদেরকে তো কনটেক্সচুয়ালি জিনিসগুলো চিন্তা করতে হবে। আমার সেই পরিপ্রেক্ষিতে আমি বলছিলাম দ্য কোশ্চেন অফ আনসার্টেনিটি। আমি ক্ষেত মজুর আন্দোলন করতাম, ক্ষেত মজুরদের সঙ্গে আলোচনা করে, হয়তো প্রত্যেক দিনই কাজ পাচ্ছে, খাবার অভাব হচ্ছে না, প্রত্যেক দিন রাত্রে তার যন্ত্রণাটা ক্ষেত মজুর না হলে বুঝবে না যে কালকে কাজ পাবো কি না। বউয়ের পাশে শুয়ে সে কান্নায় চোখ ভাসায় দেয় যে বউরে কালকে কাজ পাবো কি না বলতে পারিনি, একটু কম করে খা। এই যে অনিশ্চয়তার যন্ত্রণা, এবং এই যন্ত্রণা আমাদের দেশকে ক্ষতবিক্ষত করে একটা ধ্বংসের কিনারায় নিয়ে যাবে। রাজনীতির ক্ষেত্রে শুধু না, অর্থনীতির ক্ষেত্রে দেখেন এই অনিশ্চয়তা কোন জায়গায় আমাদেরকে নিয়ে আসছে। বলা হলো বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থান, 1.5 বছরের মাথায় হিসাব করে দেখা যাচ্ছে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে গেছে প্রপোর্শনেটলি। আমাদের দারিদ্র্য বিমোচনের জন্য বিন্দুমাত্র পদক্ষেপ নেয় নাই, একটা ন্যাশনাল মিনিমাম ওয়েজ ঘোষণা করে নাই, বেতন কমিশন করেছে। বেতন কমিশন একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, হাইয়েস্ট স্যালারি লোয়েস্ট স্যালারির প্রপোর্শন কী হয়। স্বাধীনতার পর আমরা এটা নিয়ে তর্ক করেছিলাম 1:5 না 1:6, এখন তো 1:10 বা তারও বেশি দাবি করছে। এবং ব্যুরোক্রেটরা স্ট্যান্ডার্ড ছিল 1:5। 1:5, হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য 74 সালে তখন নুরুল ইসলাম সাহেব যখন প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ছিলেন, আমরা যে ঘেরাও করলাম এই করলাম, আমার মনে আছে। কিন্তু সেই
এখন এই দিজ আর দ্য কোশ্চেন। সুতরাং বাংলাদেশে অনেক কিছু হয়, আসল জায়গাটা তার সামনে তুলে ধরা। এটা যে পয়েন্টটাই বলে আমি শেষ করবো এখানে, আপনি এনেছেন ঐক্যমত্য নিয়ে তোলপাড় শুরু করে দিল, সংস্কার নিয়ে তোলপাড় শুরু করে দিল। আমি প্রশ্ন করতে চাই, এই সমস্ত তৎপরতার ভেতর দিয়ে, এবং যেটা বাউলদের উপরে আক্রমণ একটা উদাহরণ দিয়ে বলল, সামগ্রিকভাবে দেখেন এই কার্যক্রম জাতিকে ঐক্যবদ্ধ করার বদলে সেটাকে আরো বিভক্ত করেছে। সুতরাং ঐক্যমত্যের ব্যাপারে যে আওয়াজটা তার তুলেছে, এইটা হলো মানুষকে ভাওতা দেওয়ার জন্য। এবং এইটা নিয়ে কথা বলা, এই প্রশ্নের জবাব আমি পাইনি। ঐক্যমত্য নিয়ে এত পাগল হয়ে গেছেন কেন? আপনি কি বাকশাল করতে চান? সবাইকে জোর করে একই মতবাদে নিয়ে আসতে চান? মতবাদের তারতম্য থাকবে। কোশ্চেন মতবাদে বা বিভিন্ন প্রশ্নে ঐক্যমত্য প্রতিষ্ঠা নয়। কোশ্চেন হলো নানা মত থাকবে, নানা মত থাকা সত্ত্বেও ভদ্র জনচিতভাবে কিভাবে, সিভিলাইজড ওয়েতে কিভাবে আমরা বহুমতকে একটা জায়গায় কোনটা কার্যকর হবে এই ব্যাপারে, সিস্টেমটার ব্যাপারে যাতে আমরা একমত হতে পারি। ইউনিটি অ্যান্ড ইউনিফর্মিটি দুই জিনিস। ওই যে এখানে আরেকটা আমি বলবো যে গণভোট, একটা প্রহসনের গণভোট শুরু করছে। এই গণভোটের যে 4টা পয়েন্ট দিয়ে এদেশের জনগণ কত, আমি জনগণ না, শিক্ষিত জনগোষ্ঠী যারা এদেশের, যারা এই যে 10% যে শিক্ষিত জনগোষ্ঠী, এই শিক্ষিত জনগোষ্ঠীর 10%-এর 1% বলতে পারবে কি না এই গণভোটে কি আছে, কোনটা হা কোনটা না। অন্য জনগোষ্ঠীর 99% অন্য জনগোষ্ঠী বাদ দেন, শিক্ষিত জনগোষ্ঠীর সবচেয়ে শিক্ষিত, ইভেন ঐক্যমত্য কমিশনের যারা সদস্য আছে এদেরকে জিজ্ঞেস করেন যে এই যে গণভোটের এতটাতে একমত হয়েছে, কিতে একমত হয়েছে, তাহলে জনগণের তো আগে জানতে হবে, তাকে বুঝতে হবে। তো জনগণকে আমরা ট্রেন না কইরা এই জনগণের নাম দিয়া আমরা প্রতারণা করে একটা গণভোট করতেছি, এবং এটা হবে একটা অবৈধ গণভোট। আমি মনে করি ইট ইজ টোটালি ইললিগ্যাল। জনগণকে জানতে না দিয়ে জনগণের নামে এই গণভোট করাটা হচ্ছে ইললিগ্যাল, টোটালি। আপনার দল সেটা অ্যালাউ করছে কেন? হ্যাঁ, আপনার দল সেটা কেন অ্যালাউ করছে জানি না। আমার দল মনে হয় খুব তাড়াতাড়ি ক্ষমতায় যেতে চাইছে। আমি এই পয়েন্টে, বাট ক্ষমতার জায়গাটা এত যে সহজ না। গণভোট সম্পর্কে যেটা বললো, এটাকে একটা প্রহসনের গণভোট বলা হলো না। আমি প্রহসন তো বটেই, আমি আরেক অ্যাঙ্গেল থেকে বলতে চাই। আরেক অ্যাঙ্গেল হলো জনগণ জানার তো কোনো প্রয়োজন নাই। তোমরা হ্যাঁ ভোট দাও, দেওয়ার পরে আমি ওইখানে কি লেখা হবে ওইটা আমি লিখে দেবো যে তুমি তোমার সম্পদ, তোমার অমুক, এইটা বড় লোকের কাছে হস্তান্তর করে দাও, আমাদের দেশকে আমেরিকার কাছে বিক্রি করে দাও, আমাদের চট্টগ্রাম বন্দর তাদের কাছে হস্তান্তর করে দাও, দক্ষতার প্রয়োজনে যা ইচ্ছা তাই লিখবে। কেন বলতেছি এটা? অনেক দুঃখের সঙ্গে বলতেছি। ঐক্যমতের জন্য দিনের পর দিন আলোচনা চলছে, কত কোটি টাকা খরচ হয়েছে হিসাব বেড়েছিল একটু, কিন্তু ঐক্যমতের বৈঠকে যেই পয়েন্টগুলোতে ঐক্যমত সেইটার উপরে তো গণভোট হবে। কিন্তু যখন যেইটা ছাপায় সই করতে দিল, সেইখানে আমাদের পার্টি এবং বামপন্থী দলগুলো বলেছিল যে আমাদের সংবিধানের যে মূলনীতি সেইগুলোকে বাদ দিয়ে এবং আমাদের ইতিহাসকে নতুনভাবে বিকৃতভাবে উপস্থাপন করে তার বয়ান বিকৃত, আওয়ামী লীগ একভাবে বয়ান বিকৃত করেছে, এরা আরেকভাবে বয়ান বিকৃত করে সেইখানে এইটা তোমরা যেটা করেছো এটা হলে আমরা সই দেব না, আগেই জানাই দিছি। কিন্তু ওইটা দেখে যখন দিল, তার মানে দে ডোন্ট ওয়ান্ট আস টু সাইন, আমাদের জন্য স্বাক্ষর করা ইম্পসিবল করে দিল। আমরা আর স্বাক্ষর টাক্ষর করিনি, বিএনপি করেছে। কিন্তু বিএনপিও অভিযোগ করছে এবং আমরা তো সাক্ষী, যেইখানে ঐক্যমত হয়েছে এর বাইরেও অনেক পয়েন্ট নিয়ে ওইটার ভেতরে ঢুকাই দিল। সুতরাং একটা জোচ্চুরি প্রথম। সেকেন্ড জোচ্চুরি হলো যেইটার উপরে সই করেছে, পরে যে ইটা বের করেছে, গেজেট নোটিফিকেশন বের করেছে, যেটার উপরে ইয়েস নো ভোট হবে, সেইটার বয়ানটা আবার ফার্দার অ্যামেন্ডেড উইদাউট কনসালটেশন। তা আপনি একটা সুন্দর মেয়েকে দেখায় একটা
আরেকটা মেয়ে গ্রামে একটু আগে অসুন্দর, করতো আর কি। তাকে বিয়ের পিড়িতে বসায় দিলেন, তো এটা জোচ্চুরি না? এক তা বোনের আপনি দেখে আর এক এক বোনের নিয়ে আসতো। আন্ডারস্ট্যান্ডিং থেকে বললেন যে ঐক্যমতের ভিত্তিতে বিষয়গুলোর উপরে ইয়েস নো ভোট। এখন এতগুলো বিষয়ের উপরে ভোট, আপনি একটাতে মানেন আরেকটা মানেন না, কিছু মানেন, তা এখন ইয়েস ভোট দিলে পরে যেটা মানেন না ওইটার পক্ষে বলা হয়, আবার নো ভোট দিলে পরে যেটা মানেন ওইটার বিরুদ্ধে বলা হয়। সেলিম ভাই, এই হোল বিষয়টা হলো, আমার- ওর জন্য আমি জোচ্চুরির আর অ্যাঙ্গেল থেকে আমি বললাম এটা ভুয়া, এটা না, নকল আমি তো গণভোট, বলছি যে প্রতারণা। নকল ভোট বাংলাদেশে কেউ আচ্ছা, অংশগ্রহণ সেলিম করবে না। ভাই, যতটুক মানে রাজনীতির লেখাপড়া করছি বা আমি সংবিধান বিশেষজ্ঞ না, বাট তারপরেও যেহেতু রাজনীতি করতে হলে সংবিধান সম্পর্কে একটা প্রাথমিক জ্ঞান সকলেরই থাকা উচিত, স্পেশালি যারা বুর্জুয়া পলিটিক্স করে বা বাম পলিটিক্স করে সকলেরই। গণভোটটা কেন হয়? পৃথিবীর কোন কোন দেশে, বহু দেশে গণভোট হয়েছে। গণভোটের এই ধরনের গণভোট পৃথিবীর কোনো দেশে হয়েছে কিনা এই পর্যন্ত আমার মনে হয় না। আমি ইতিহাস ঘাইটা দেখছি, তারা যেই পয়েন্টে গণভোট হয় স্পেসিফিক অন এ কনস্টিটিউশনাল কোশ্চেন, যে বেসিক কনস্টিটিউশনাল কোশ্চেনে যদি পরিবর্তন করে সেটা পার্লামেন্টে পাশ করার পরে তারপরে গণভোটে নিয়ে যায় জন আস্থার জন্য। যার কারণে আমার মনে আছে 78-এ জিয়াউর রহমান যখন হানা ভোট দিয়েছিল, মশিউর রহমান জাদু মিয়া বলছিল ইট ইজ ইলিগ্যাল। কোনো প্রেসিডেন্টরে ক্ষমতায় রাখা যাবে কি যাবে না এটার জন্য গণভোট হতে পারে না, এটা গণভোটের বিধান না। গণভোট হয় স্পেসিফিক কোনো কনস্টিটিউশনাল ইস্যুর উপরে। তাহলে তাদের এখানে স্পেসিফিক কনস্টিটিউশনাল ইস্যু কই? সব এই যে আবর্জনা তারা যেগুলি আলোচনা করছে, যেটা একমত হইছে, একমত হইয়াও দ্বিমত হইছে, কেউ দ্বিমত হইয়া তিনমত হইছে, তো পাবলিকরে কেন পাবলিকের উপরে এত অত্যাচার করতেছে এরা? তারা তো আসছে টু টর্চার পিপল। এটা তো গণভোট না, এটা হলো গণধিক্কা, গণভোট না। জনগণকে ধিক্কা দিতেছে, জনগণকে শিক্ষা দিতে তারা আসছে। তো ইতিহাস বলে জনগণকে যারা শিক্ষা দিতে চায় তারা কিন্তু ইতিহাসের শিক্ষার সামগ্রী হয়ে যায়। তো এরাও বেশি দিন যাইতে হবে না। আমি বোধহয় আপনার এই টক শোতে একবার বলছিলাম যে ইউনূস সাহেব, আপনার মতো নোবেল কিন্তু 2-3 জন জেলে আসছিল। আপনার আমার পার্শ্ববর্তী দেশের নোবেল জেলে আছে, তো ভাইবেন না যে আপনি কোনোদিন জেলে যাবেন না। উনি যদি এটা ভাইবা থাকে এটা ভুল, কারণ বাঙালি জাতি এতই সেন্সিটিভ একটা জাতি। বাঙালি জাতি আবেগে আন্দোলন করে, আবার যারে ক্ষমতায় আনে তারে ক্ষমতার থেকে নামাইতো বাঙালি জাতির বেশিক্ষণ সময় লাগে না। এটা যাতে এই ইতিহাসটা যাতে ভুলে না যায়, কারণ যেই বাঙালি জাতি দেখেন শেখ মুজিবের অঙ্গুলি হিলনে 7.5 কোটি জনগণ নাচছে, শেখ মুজিবের জন্য দোয়া করছে, শেখ মুজিবের জন্য রোজা রাখছে। আবার এই বাঙালি দেখেন শেখ মুজিব তার ভুলের যে খেসারত দিছে, এই বাঙালি কিন্তু তার জন্য মানে অনেকেই এক ফোঁটা চোখের জলও ফালায়নি। আমাদের এই ইতিহাস আছে এই দেশের জনগণের। কাজেই সামনে আমি মনে করি না এই সরকারের একটা সুস্থ ইলেকশন করার প্রথম কথা হলো সদিচ্ছা। সদিচ্ছা নাই, সদিচ্ছা নাই বলেই এই সমাজের বিভিন্ন সেক্টরের লোকজন দিয়ে একের বিরুদ্ধে অপরের লাগাচ্ছে, লাগায়া একটা মানে সাংঘাতিক একটা উত্তপ্ত পরিবেশ ইলেকশনের আগে এখানে সৃষ্টি করবে। হ্যাঁ, সৃষ্টি করে নির্বাচনটাকে মানে বানচাল করবে। বানচাল করলে আরও দীর্ঘায়িত করে তাদের শাসনটা আরও, এবং এখানে জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত এটার সাথে যুক্ত হবে। আপনারা জানেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশের বিরুদ্ধে অনেক আন্তর্জাতিক স্টেক হোল্ডার যারা, তারাও বাংলাদেশের অনেক কিছুর বিপক্ষে এসে দাঁড়াইছে।
তারপরে আওয়ামী লীগের মতো একটা বিশাল রাজনৈতিক শক্তি, এটা তো আওয়ামী লীগের মতো শক্তিকে তো নিঃশেষ করা যায় না। আওয়ামী লীগকে দমন করা যায়, নিঃশেষ করা যায় না। বিএনপিকে দমন করা যায়, নিঃশেষ করা যায় না। আওয়ামী লীগও রয়েছে, তো আপনি এদেরকে বাদ দিয়া, হ্যাঁ, তারপরে জামাতের মতো একটা ভয়ঙ্কর যুদ্ধবিরোধী শক্তি, যারা মুখে একটা বলে কাজে আর একটা করে। তারা ইসলাম তো ওদের খোলস, তারা তো ইসলামে বিশ্বাসই করে না। ওটা হলো তাদের খোলস, ক্ষমতায় যাওয়ার জন্য একটা খোলস তাদের। তো এই যে ভয়াবহ অবস্থা, এবং তাকে নিয়ে, এদেরকে নিয়ে কিন্তু ক্ষমতাসীনরা খেলছে। এই যে আগুন নিয়ে খেলছে, এই আগুন বাংলাদেশকে কোথায় নিয়ে যায় আমি কিন্তু জানি না। আমি আবারও সতর্কবাণী করছি, এই আগুন কোথায় নিয়ে যাচ্ছে উই ডোন্ট নো। হ্যাঁ, বাংলাদেশকে আবার সেই আমাদের স্বাধীনতার পূর্ববর্তী জায়গায় ফিরিয়ে নেওয়ার যে চক্রান্ত চলছে, এই চক্রান্তের বিরুদ্ধে যদি রাজনীতিবিদরা, দেশপ্রেমিক জনগণ যদি সচেতন না হয়, তাহলে কিন্তু ইনুস সেই খেলাই খেলছে। এই খেলাকে বন্ধ করতে হবে। মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম। না, অনেক বিষয়ে আলোচনা চলে আসবে। এটা আমাদের বিজয়ের মাস, আমরা ডিসেম্বর মাসে এই অনুষ্ঠান করছি। এইটা আমাদেরকে স্মরণ করে দিচ্ছে সেই সব দিনের কথা। রাইট। আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণাগুলো আরও গভীরে আলোচনা করা প্রয়োজন এবং জনগণকে একটা জায়গায় উপলব্ধির ভেতরে নিয়ে আসা প্রয়োজন। আমি এটা বিশ্বাস করি যে জনগণ তার নিজের অভিজ্ঞতাতেই বুঝে যে কত বড় মূল্য দিয়ে এত বড় একটা সম্পদ তারা অর্জন করেছে, এবং কিছুতেই যে যতই ষড়যন্ত্র করুক, চেষ্টা করুক, মুক্তিযুদ্ধকে কেউ হরণ করে নিতে পারবে না। কেননা এটা হলো জনগণের সৃষ্টি, সম্পদ, জনগণের অর্জন। জনগণ যেহেতু অজেয়, অমর, আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা অমর এবং অজেয় থাকবে। জাস্ট এই কারণে, নট ডিউ টু ওয়ান পার্টি অর ওয়ান ইন্ডিভিজুয়াল, কারণ এটা জনগণের কীর্তি। এই জায়গাটার উপর স্ট্রেস দিয়ে আমাদের হোল মুক্তিযোদ্ধাটা মানুষের কাছে তার প্রকৃত চেহারায়, প্রকৃত বয়ানে তার কাছে তুলে ধরা একান্তভাবে প্রয়োজন, এবং সেটা করার আমরা চেষ্টা করব। এবং আমরা মুক্তিযুদ্ধদের আবার পুনর্মিলনী, এলাকায় এলাকায় স্থানীয়ভাবে সমস্ত ছোট বড় নির্বিশেষে এই তাৎপর্য নিয়ে আমাদের মুক্তিযুদ্ধটাকে আমাদের স্মরণ করতে হবে। আমি সকলের কাছে আহ্বান করব যে এইবার একটু বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বিরুদ্ধে অধ্যত্বপূর্ণভাবে আমাদের মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করার চেষ্টা করা হয়েছে, এবং এই হ্যাঁ না ভোট যেই দলিলের উপরে নেওয়া হবে, সেটার ভেতরেও পরোক্ষভাবে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে আরেকটা জায়গায় ওপেনিং সৃষ্টি করে দেওয়া হয়েছে যে আমাদের চলে যেতে হবে 47 সালের দিকে। এই ধরনের বয়ান সেখানে নেওয়া হয়েছে। এখানে আমি বলতে চাই যে দেখেন, আমাদের মুক্তিযুদ্ধের সময় মূল আকাঙ্ক্ষাটা কী ছিল? মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী, 72-এর সংবিধানের অনুযায়ী না। কিন্তু স্বাধীনতার ঘোষণার ভিত্তিতে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা খুব বেশি আলোচনা হয় না, সামনে আনা হয়নি। কেন আনা হয়নি? হয়তো আমার অ্যানালিসিসটা কারেক্ট কিনা আমি বলতে পারছি না, কিন্তু আমি অনেক চিন্তা করে দেখেছি। সম্ভবত সাইকোলজি ওয়ার্ক আওয়ামী লীগ নেতৃত্বের ভেতরে যে পেছনে তো মুজিবের কোনো অবদান ছিল না। বাংলাদেশে সেটাকেই মূল্য দিতে হবে, যেটার পেছনে বলা যাবে যে এটা মুজিবের ব্রেন থেকে আসছে, বঙ্গবন্ধুর ব্রেন থেকে আসছে। 72 সাল সম্পর্কে বলছে এটা 72-এর সংবিধান, এবং এই সুযোগটা নিয়ে আমি 16 আনা সমর্থন করি যে স্বাধীনতার প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেই কারণে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের যে লক্ষ্যের কথা ঘোষণা করেছে, এইটা ফান্ডামেন্টাল। এইটা দেখে আমরা মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু 72-এর সংবিধানে 4 রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে আমাদের রাষ্ট্রীয় আদর্শ ঘোষণা করে আরও ভালো ভালো এখানে বিধান আছে, কিন্তু তার কতগুলো জায়গায় কন্ট্রাডিক্টরি, এমন কতগুলো জায়গায় আসছে। ওই রচনার সময় আমরা পার্টির পক্ষ থেকে প্রতিবাদ করেছিলাম এবং এইগুলো সংশোধন করার কথা বলেছিলাম, সংশোধন করা হয়নি। সুতরাং সংশোধনের দাবিটা ন্যায্য, কিন্তু সংশোধন ফেলে দিয়ে নতুন করে সংবিধান রচনা করা হবে, এইটা সম্পূর্ণভাবে একটাই। কিন্তু সম্ভবত এইসব কাজ করা হচ্ছে। দেখেন, আমাদের এর ভিতরে একটা খুবই গুরুতর, আমি মনে করি এটা খুব সিরিয়াস, এবং পরশুদিন আমাদের একটা কর্মসূচি আছে
যমুনা অভিমুখে আমরা বিক্ষোভ করব। আমাদের দেশের কেবলমাত্র অর্থনৈতিক দিক থেকে নয়, আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্নে বন্দর হলো খুবই ইম্পর্টেন্ট। এর আগে আরেকবার কন্টেনার টার্মিনালটা আমেরিকার একটা কোম্পানি এসএসএ না কি যেন আমার ঠিক মনে পড়ছে না, তার কাছে হ্যান্ড ওভার করার জন্য চুক্তি হয়ে গেছিল। পরে আমরা লং মার্চ করলাম, বিরাট বিক্ষোভ করলাম, শেষ পর্যন্ত কোর্টে গিয়ে আমার এটা রায় নিতে হয়েছিল, এটা বাতিল হয়ে গেছে। এখন আবার এটা করে যুক্তিটা কি দেখানো হচ্ছে যে দক্ষভাবে এইটা পরিচালনা করা প্রয়োজন। সুতরাং এই যুক্তি যদি মেনে নেই, তাহলে প্রথম প্রশ্ন হলো একটা লাভজনক প্রতিষ্ঠানকে কেন আপনি দক্ষতার নাম করে দিচ্ছেন? যেটা লাভজনক না সেটাকে দেন, সেটা দিবে না। এবং লাভজনক নিশ্চিত করার জন্য কন্টেনারের হ্যান্ডলিং ফি এইটা হ্যান্ড ওভার করার আগেই বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে ইনশিওর করা হয়। সেকেন্ড হলো, জাস্ট শেষ করে আনছি, সেকেন্ড হলো দক্ষতা ব্যবহার করে যদি হ্যান্ড ওভার করার নীতি নেওয়া হয়, তাহলে যেতে যেতে এমন জায়গায় চলে যাব আমরা যে সরকার এবং মন্ত্রণালয়গুলো তো দক্ষভাবে পরিচালনা করা উচিত, খুব দক্ষ তো হচ্ছে না। আমাদের হোম মিনিস্ট্রি সম্পর্কে বলা হয়, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কে, সব মন্ত্রণালয়ের সম্পর্কে যে দুর্নীতির হায়েস্ট এখানে হয়। তাহলে দক্ষভাবে দুর্নীতিমুক্ত করার জন্য আপনি টেন্ডার দিয়ে দেন, যেই সরকার সবচেয়ে দক্ষভাবে যে পরিচালনা করতে পারবে তার কাছে আমরা দিয়ে দিলাম। তাহলে স্বাধীনতা অর্থ কী দাঁড়ালো? আমাদেরকে দিস ইজ নেভার দ্য সলিউশন। আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল। জনগণকে ক্ষমতা দেন। তাজউদ্দিন সাহেব যেটা করেছিলেন মুক্তিযুদ্ধের পর, তিনি বলেছিলেন দেশ চালাবে মুক্তিযোদ্ধারা। আজকে আমাদের এই গণঅভ্যুত্থানের পরে যদি এই নীতি নেওয়া হতো যে যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে ঘরে ফিরে যেও না, প্রত্যেকে ক্যাম্পে আসো, তোমাদেরকে আমরা সব নিয়োগ দেব, অল ওল্ড অফিসার্স অমুক সময় দুর্নীতিবাদ চিহ্নিত সব আউট, তোমাদেরকে আমরা এখানে করব। এবং শ্রমজীবী মানুষ বিশেষ করে, কেননা বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থান, বৈষম্যের যারা শিকার তারা বেনিফিশিয়ারি হবে, এবং যারা ভবিষ্যতে বেনিফিশিয়ারি করার জন্য এই অভ্যুত্থান হয়েছে, দে উইল রান দ্য অ্যাফেয়ার্স অফ দ্য স্টেট। কিন্তু সেটা করতে হলে বিপ্লব দরকার হয়। সেই বিপ্লবের লক্ষ্য যত মেটিকুলাস প্ল্যানিং অ্যান্ড মাস্টার মাইন্ডের কথা বলা হয়, এইটা এমন যে তারা এটার ধারে পাশ দিয়ে যায়নি, যার ফলে রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন, কনস্টিটিউশন ধরে শপথ নিলেন। সেই কথা বলে কিভাবে কনস্টিটিউশন ভায়োলেট করে? কেননা পার্লামেন্ট ইজ দ্য ক্রিয়েশন নট অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশন is the creation. Constitution is the creation of the people's movement. ধন্যবাদ। এই জায়গাগুলো তো ভালো করে মিস্টার ঢালী, জাস্ট 2 মিনিট সময় শেষ করতে হবে। তো আমরা গভীর সংকটে আছি, দেশ, জাতি এবং জনগণ। যে গত 16 বছর মানুষ তার গণতান্ত্রিক অধিকার নিয়ে লড়াই করছে, বিশেষত ভোটাধিকার প্রয়োগের যে অধিকার, এটা নিয়ে মানুষ যে লড়াই করছে, সে লড়াইয়ের একটা সুযোগ আসছিল মানুষের যে আবার একটা ভোট দেওয়ার। আমার মনে হয় জনগণ থেকে সেই সুযোগটাও আবার হরণ করে নেওয়া হচ্ছে সুকৌশলে, বিভিন্ন কৌশলে। এবং সামনের নির্বাচন মানে এটা ফ্রি ফেয়ার কখনোই হবে না, এবং ইট উইল বি এ ম্যানিপুলেটেড ইলেকশন। এবং এটা হলো কি, সেই আমরা আবার একটা মুভমেন্টের পরে মানুষ সামনের দিকে যায়, আমরা পিছনের দিকে যাব। এটা যাতে না হয়, জাতিকে, দেশের জনগণকে এদিকে সচেতন থাকা উচিত, এবং রাজনৈতিক দলগুলোকেও এই ব্যাপারে ঐক্যবদ্ধ এই মুহূর্তেই হওয়া দরকার বলে আমি মনে করি। আমি সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছি। আর বিশেষ করে আমি আবারও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। আশা করি উনি আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন, সেই আশা করে আমি আমার
বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম এবং মিস্টার আতর রহমান ঢালী অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সবার জন্য। দর্শক, আমরা রাজনীতির নানা দিক নিয়ে আলোচনা করেছি এবং রাজনীতির যে ভেতরকার দুর্বলতা বাংলাদেশের রাজনীতি সেটাও আমার দুই অতিথি চুলচেরাভাবে বিশ্লেষণ করবার চেষ্টা করেছেন। সবারই একটা আকাঙ্ক্ষা যে এই পরিস্থিতির অবসান ঘটুক, গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ যেটা জন্য গোটা দেশবাসী অপেক্ষমান সেটা ভালোভাবে হোক। এই ভালো হওয়াটা হচ্ছে একটা নির্বাচনের পদ্ধতি। নির্বাচনী গণতন্ত্র নিশ্চিত করে না, কিন্তু একটা প্রাথমিক ন্যূনতম পূর্ব শর্ত। তবে এই নির্বাচনটা যেন একটা ভালো নির্বাচন হয়, আইডিয়াল ইলেকশন হয়, বা যদি আমার এক অতিথি বলেছেন যে মন্দের ভালো হিসেবে একটা নির্বাচন হয়ে যাওয়া দরকার, কারণ যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশ আছে সেখান থেকে মুক্তি দরকার। কিন্তু একই সঙ্গে একথাও ঠিক যে একটা ভালো, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশের পরিস্থিতি, বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তার ইস্যু আরও জটিল হয়ে উঠতে পারে। সেটাও যেন সবার মাথার মধ্যে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।